শুভ সকাল। আজকের প্রোগ্রামিং আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব ইফ এবং সুইচ স্টেটমেন্ট নিয়ে। প্রথমেই জেনে নিই যে কন্ট্রোল ফ্লো বলতে আসলে কি বোঝানো হয়। এই কোডটুকু দেখুন। এই কোডটা আমরা আমাদের গত ভিডিওতে করেছিলাম। আমরা যখন এই কোডটাকে রান করব তখন প্রথম যে স্টেটমেন্টটা আছে অর্থাৎ লেট টোটাল মার্ক ইজ ইকুয়াল টু 700 এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। তারপর তার পরের যে স্টেটমেন্টটা আছে অর্থাৎ লেট মিনিমাম মার্ক রিকোয়ার ইজ ইকুয়াল টু 850 এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। এভাবে এই কোড উপর থেকে এক্সিকিউট হবে এবং ক্রমান্বয়ে নিচের দিকে আসবে। এটাই হলো কোডের ফ্লো বা ধারা, অর্থাৎ কোড টপ টু বটম বা উপর থেকে নিচের দিকে এই ধারায় এক্সিকিউট হয়। এখন পর্যন্ত আমরা যা যা শিখেছি বা আমরা যে উদাহরণগুলো দেখেছি তাতে কোডের এই ধারার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। কোডের এই ধারার উপর নিয়ন্ত্রণ বলতে আমি বোঝাচ্ছি যে ধরুন আপনি চাইলে console.log ক্যান গেট অ্যাডমিশন এই স্টেটমেন্টটার এক্সিকিউশন বন্ধ করতে পারেন না। রিয়েল লাইফে বিভিন্ন অবস্থার উপর নির্ভর করে বা বিভিন্ন কন্ডিশনের উপর নির্ভর করে আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে আমরা কোনো একটা কিছু বা কোনো একটা কাজ করব কি করব না। প্রোগ্রামিংয়ের মাধ্যমে কোনো একটা সমস্যা সমাধান করার জন্য আমাদের এই সিদ্ধান্তটা নিতে পারা জরুরি যে কোনো একটা স্টেটমেন্ট বা গ্রুপ অফ স্টেটমেন্টস এক্সিকিউট হবে কিনা বা এক্সিকিউট হলে কতবার এক্সিকিউট হবে। মূলত কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপের মাধ্যমে আমরা কোডের ফ্লো কন্ট্রোল করতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে আমরা কোডের ফ্লো কন্ট্রোল করতে পারি। প্রথমেই দেখে নিব ইফ স্টেটমেন্টের মাধ্যমে কিভাবে আমরা কোডের ফ্লো কন্ট্রোল করি। স্ক্রিনে আপনারা একটি বাক্য দেখতে পাচ্ছেন যে যদি আজ বৃষ্টি হয় তাহলে ফুটবল খেলবো, না হলে ক্রিকেট খেলবো। এই ধরনের বাক্যের সাথে আমরা সবাই মোটামুটিভাবে পরিচিত। এই বাক্যে আমরা মূলত একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা কি ফুটবল খেলবো নাকি ক্রিকেট খেলবো, এবং সেই সিদ্ধান্তটা নিচ্ছি আজকে বৃষ্টি হবে কি না সেটার উপরে নির্ভর করে। অর্থাৎ যদি বৃষ্টি হয় তবে ফুটবল খেলবো, না হলে ক্রিকেট খেলবো। এই বাক্যটাকে আমি যদি একটু ভিন্নভাবে লিখি, যদি আজ বৃষ্টি হয়, এই আজ বৃষ্টি হয় কথাটাকে যদি আমরা একটা জাভা স্ক্রিপ্টে এক্সপ্রেশনের সাথে কম্পেয়ার করি তাহলে কি হয় যে একটা এক্সপ্রেশন ট্রু বা ট্রুথি ভ্যালু অথবা ফলস বা ফলসি ভ্যালু রিটার্ন করে। তো আজ যদি বৃষ্টি হয় সত্যি সত্যি, অর্থাৎ সেক্ষেত্রে ট্রু রিটার্ন হচ্ছে বা ট্রু হচ্ছে কথাটা, তাহলে আমরা ফুটবল খেলবো। আর যদি আজকে বৃষ্টি না হয় তাহলে ফলস হচ্ছে বিষয়টা, স্টেটমেন্টটা বা এক্সপ্রেশনটা ফলস হচ্ছে, সো সেক্ষেত্রে আমরা ক্রিকেট খেলবো। ছোটবেলায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সময় বয়সের উপরে নির্ভর করে আমাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হতো। সেরকম একটা জিনিস আমরা একটু দেখি। যদি বয়স 14-এর বেশি হয়, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টদের বয়স 14 বছরের বেশি, তাহলে তারা ক গ্রুপে যাচ্ছে। আর যদি বয়স 12-র বেশি হয় তাহলে তারা খ গ্রুপে যাচ্ছে। আর বয়স যদি 10-এর বেশি হয় তাহলে তারা গ গ্রুপে যাচ্ছে, না হলে তারা ঘ গ্রুপে যাচ্ছে। এই পুরো জিনিসটা আপনারা আরেকবার পড়েন এবং একটু ভাবেন। আপনি যদি লাইনগুলো খুব ভালোভাবে পড়ে থাকেন মনোযোগ দিয়ে, তাহলে একটা বিষয় হয়তো বা খেয়াল করেছেন যে যাদের বয়স 14-এর বেশি তাদের বয়স অবশ্যই 10-এর বেশি, আবার যাদের বয়স 12-র বেশি তাদের বয়সও অবশ্যই 10-এর বেশি। তাহলে যারা ক গ্রুপে যাচ্ছে এবং খ গ্রুপে যাচ্ছে তারা কি সবাই গ গ্রুপেও যাচ্ছে? আপাত দৃষ্টিতে আপনার মনে হতে পারে যে হ্যাঁ, তারা সবাই গ গ্রুপে যাচ্ছে। কিন্তু আমরা যখন ইফ স্টেটমেন্টের মাধ্যমে এই জিনিসটাকে প্রকাশ করব তখন যেটা হবে সেটা হলো, যখন আমাদের প্রথম কন্ডিশনটা ট্রু রিটার্ন করে তখন পরের যে কন্ডিশনগুলো আছে সেগুলো আর চেক করা হয় না বা সেগুলো আর এক্সিকিউট হয় না। চলুন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝি। ধরুন কোনো একটা স্টুডেন্টের বয়স হচ্ছে 16। এখন আমি প্রথম যে স্টেটমেন্টটা সেটাতে যাই, যদি বয়স 14-এর বেশি হয়, আমাদের স্টুডেন্টের বয়স হচ্ছে 16, সেটা 14-এর বেশি, তাহলে সে কোথায় যাচ্ছে? ক গ্রুপে যাচ্ছে। যেহেতু আমাদের এক্সপ্রেশনটা ট্রু রিটার্ন করেছে তাই পরের যেই কন্ডিশনগুলো আছে সেইগুলো আর এক্সিকিউট হবে না, অর্থাৎ নিচের দিকে আর যাবে না। এবার ধরুন কোনো একটা স্টুডেন্টের বয়স হচ্ছে 13, তাহলে প্রথম যেই স্টেটমেন্টটা সেটাতে যে এক্সপ্রেশনটা আছে সেটা কিন্তু এবার ফলস রিটার্ন করছে, কারণ বয়স 14-এর বেশি না, বয়স হচ্ছে 13। তখন সেটা নিচের যেই স্টেটমেন্টটা
সেখানে চলে আসবে এবং সেই এক্সপ্রেশনটা এবার আমরা ইভ্যালুয়েট করব যে বয়স কি 12-র বেশি। হ্যাঁ, 13 তো 12-র বেশি, তার মানে ট্রু রিটার্ন করছে, তাহলে তাকে দিয়ে দিলাম খ গ্রুপে। পরের যেই লাইনগুলো আছে বা স্টেটমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আর এক্সিকিউট হচ্ছে না। আচ্ছা, এবার আরেকটি স্টুডেন্টের বয়স হচ্ছে 11 বছর। প্রথম যে স্টেটমেন্টটা আছে সেটার যে এক্সপ্রেশনটা অর্থাৎ বয়স 14-এর বেশি, এটা ফলস রিটার্ন করছে। তাই পরের স্টেটমেন্টে যে এক্সপ্রেশন আছে এবার আমরা সেখানে চলে যাব এবং সেখানে চেক করছি যে বয়স কি 12-র বেশি। না, বয়স তো হচ্ছে 11, সেটা তো 12-র বেশি না, তাই ফলস রিটার্ন করছে। তাই আমরা পরের স্টেটমেন্টে যাচ্ছি এবং সেখানে চেক করছি বয়স কি 10-এর বেশি। হ্যাঁ, বয়স 10-এর বেশি, তাহলে সে চলে যাবে গ গ্রুপে। এবার উপরের এই যতগুলো যদি দিয়ে লেখা যতগুলো স্টেটমেন্ট আছে কোনোটাই যদি সত্য না হয়, কোনোটাই যদি ট্রু রিটার্ন না করে, তখন হচ্ছে এই না হলে অংশটুকু এক্সিকিউট হবে বা না হলে অংশটুকুতে ঢুকবে। তাহলে তখন সেক্ষেত্রে স্টুডেন্টটাকে আমরা ঘ গ্রুপে দিয়ে দিব। এবার আমরা যদি এই সেম জিনিসটা জাভাস্ক্রিপ্টে ইফ স্টেটমেন্টের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে বিষয়টা কেমন হয়? আমরা প্রথমে শুরু করব ইফ কিওয়ার্ডের মাধ্যমে, যেহেতু আমরা এবং জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনকে আমরা বলছি যে আমরা আসলে এখন একটা ইফ স্টেটমেন্ট লিখতে যাচ্ছি। তারপর একটা স্পেস দিয়ে আমরা এক জোড়া প্যারেন্থেসিস দিব, স্পেস দেওয়াটা জরুরি। তার ভেতরে আমরা একটা এক্সপ্রেশন লিখব এই প্যারেন্থেসিসের মধ্যে। তারপর স্পেস দিয়ে এক জোড়া কার্লি ব্রেস দিব। এই কার্লি ব্রেসের ভিতরে আমরা একটা স্টেটমেন্ট অথবা অনেকগুলো স্টেটমেন্ট লিখতে পারি। অর্থাৎ ইফের সাথে যে স্টেটমেন্টটা আছে সেটা যদি সত্য হয়, সেটা যদি ট্রু বা ট্রুথি, আমি আবার বলছি ট্রু বা ট্রুথি। গত ভিডিওতে আমি ট্রুথি ভ্যালুগুলো নিয়ে কথা বলেছিলাম, আপনারা যদি না জানেন তাহলে সেই ভিডিওটা আরেকবার একটু দেখতে হবে। তাহলে এক্সপ্রেশনটা যদি ট্রু বা ট্রুথি রিটার্ন করে তাহলে তার সাথে থাকা এই কার্লি ব্রেসের ভিতরে থাকা কোডটুকু এক্সিকিউট হবে। অর্থাৎ আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি যে যদি বয়স 14-এর বেশি হয়, এই বয়স 14-এর বেশি হয় এই জিনিসটা যাবে হচ্ছে এই প্যারেন্থেসিসের মধ্যে, আর তাহলে ক গ্রুপে আমরা যে অ্যাসাইন করছি সেটা যাবে হচ্ছে এই কার্লি ব্রেসের মধ্যে। আমরা একটু পরে কোডটা দেখব। তারপর আমরা এলসিফ এর মাধ্যমে আরেকটা কন্ডিশন চেক করতে পারি। এলসিফ অন্যথায় যদি, অর্থাৎ প্রথম কন্ডিশনটা যদি ট্রু না হয় তখনই শুধুমাত্র এইখানে চলে আসবে। এলসিফের এইখানে আমরা আবার প্যারেন্থেসিসের মধ্যে আরেকটা কন্ডিশন ইভ্যালুয়েট করতে পারি এবং এই কন্ডিশনটা যদি ট্রু রিটার্ন করে তখন এই কার্লি ব্রেসের ভিতরে থাকে এলসিফের সাথে যে কার্লি ব্রেসের ভিতরে যে কোডগুলো থাকবে সেগুলো এক্সিকিউট হবে। এভাবে এলসিফের মাধ্যমে আমরা অনেকগুলো যতগুলো খুশি ততগুলো এক্সপ্রেশন ইভ্যালুয়েট করতে পারি। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা এলস ব্লক। এই এলসটা মধ্যে কিন্তু আমরা কোনো কন্ডিশন বা এক্সপ্রেশন চেক করি না। এই এলসটার মধ্যে থাকা কোডটা তখনই এক্সিকিউট হবে যখন এই এলসের উপরে যতগুলো এলসিফ ছিল এবং ইফ ছিল সেগুলো যদি ফলস রিটার্ন করে, সবগুলো যতগুলো কন্ডিশন চেক হয়েছিল, যতগুলো এক্সপ্রেশন ইভ্যালুয়েট করা হয়েছিল সবাই যদি ফলস রিটার্ন করে থাকে তবেই হচ্ছে এই এলসের মধ্যে আসবে। আরেকটা বিষয়, আমরা আমাদের প্রথম এক্সাম্পলে চলে যাই যে যদি আজ বৃষ্টি হয় তাহলে ফুটবল খেলবো। বৃষ্টি হলে কি করব এটা স্পেসিফাই করা বা নির্ধারণ করে দেওয়াটা জরুরি, কিন্তু বৃষ্টি না হলে কি করব সেটা বলাটা জরুরি না বা বাধ্যতামূলক না। বৃষ্টি না হলে আমরা তো যে কোনো কিছু করতে পারি। আমরা হতে পারে যে আমরা ঘুমাতে পারি, আমরা ঘুরতে যেতে পারি বা আমরা ক্রিকেটও খেলতে পারি। সেটাই স্পেসিফাই করাটা সবসময় জরুরি না, তার মানে এই অংশটা হচ্ছে অপশনাল। ঠিক একইভাবে এই এলসিফ এবং এলস এগুলো হচ্ছে অপশনাল, যদি প্রয়োজন হয় আপনি তখন সেগুলো ব্যবহার করতে পারেন, অথবা যদি প্রয়োজন না হয় তাহলে শুধুমাত্র ইফের মাধ্যমে আপনি কন্ডিশন চেক করতে পারেন। এবার চলুন আমরা ইফ স্টেটমেন্টের কিছু এক্সাম্পল দেখি। আপনারা অলরেডি অ্যালার্ট ফাংশনটির সাথে পরিচিত। অ্যালার্ট ফাংশনটির মাধ্যমে আমরা একটা পপ আপ ওপেন করাই ব্রাউজারে এবং সেখানে কোনো একটা কিছু ডিসপ্লে করতে পারি। আজকে আপনাদেরকে আরেকটা ফাংশনের সাথে পরিচিত করাবো, যে ফাংশনের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি কোনো একটা ভ্যালু। তো সেই ফাংশনটি হচ্ছে প্রম্পট। এই প্রম্পট ফাংশনটা তার প্যারামিটারে একটা স্ট্রিং ইনপুট হিসেবে নেয় এবং সেখানে আমরা একটা মেসেজ লিখতে পারি যেটা আমরা ইউজারকে দেখাতে চাচ্ছি।
তো আমরা ইউজার থেকে একটা ইনপুট নিব যে আজকে কি বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, এবং সেটার উপরে নির্ভর করে আমরা একটা মেসেজ দেখাবো যে তারা আসলে ফুটবল খেলবে নাকি ক্রিকেট খেলবে, ইজ ইট রেইনিং, এবং তাকে আমরা ইউজারকে আমরা দুটো অপশন দিচ্ছি। প্রথম অপশন হচ্ছে এ ইয়েস, আর দ্বিতীয় অপশন হচ্ছে বি নো। অর্থাৎ যদি আজকে বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে ইউজার এ ইনপুট হিসেবে দিবে, অথবা বি যদি নো হয় সেক্ষেত্রে বি দিবে ইনপুট বক্সে। আমরা একটু কোডটা রান করে দেখি, তাহলে দেখব যে এখানে একটা পপ আপ ওপেন হয়েছে এবং সেখানে একটা মেসেজ লেখা আছে যে ইজ ইট রেইনিং, যেটা আমরা এখানে লিখেছিলাম, এবং এ ইয়েস এবং বি নো দেয়া আছে। এখন এখানে চাইলে এই ইনপুট বক্সের মধ্যে এ বি বা অন্য যে কোনো কিছু আমরা লিখতে পারি। আমরা এ লিখলাম, কিন্তু কিছুই হলো না। কারণটা হচ্ছে আমরা ইনপুট বক্সের মধ্যে যেটা লিখেছিলাম সেটা এই প্রম্পট ফাংশনটা রিটার্ন করে দেয় আমাদেরকে। এখন আমরা তো জানি যে কোনো একটা ফাংশন যেটা রিটার্ন করে সেটা যদি আমরা স্টোর করতে চাই তাহলে যেটা করতে হবে একটা ভ্যারিয়েবল নিতে হবে, যে কনস্ট, এবং আমরা একটা নাম দিলাম ইউজার রেসপন্স। তাহলে এখানে যেটা হচ্ছে যে আমরা প্রম্পটের মাধ্যমে একটা পপ আপ ওপেন করছি এবং সেখানে ইনপুট বক্সে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিচ্ছি আর সেটাকে ইউজার রেসপন্স নামে একটা ভ্যারিয়েবলে স্টোর করছি। তাহলে আমরা একটু দেখি ইউজার রেসপন্সের মধ্যে আসলে কি আসে। আমরা এখানে কনসোল লগ করছি ইউজার রেসপন্সটাকে। এবার যদি সেভ করি, তারপর এখানে যদি আমি এ লিখি এবং ওকে প্রেস করি, তাহলে কনসোলে দেখব ইউজার রেসপন্স হচ্ছে এ, অর্থাৎ আমি যেটা লিখেছিলাম এই প্রম্পট ফাংশনটা আমাকে সেটা রিটার্ন করে দিচ্ছে। এবার আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করার মাধ্যমে এই ইউজারের যেই রেসপন্সটা সেটার উপরে নির্ভর করে কনসোলে একটা মেসেজ দেখাবো। তো সেই জন্য যেটা করতে হবে, প্রথমে ইফ কিওয়ার্ডটা লিখতে হবে, তারপর একটা স্পেস দিতে হবে, তারপর এক জোড়া প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে। এর ভেতরে আমরা আমাদের এক্সপ্রেশনটা চেক করব। তাহলে আমাদের এক্সপ্রেশনটা কি, ইউজার রেসপন্স ভ্যারিয়েবলের মধ্যে যদি আমি স্ট্রিক্ট ইকুয়ালিটি ব্যবহার করছি, যদি এ থাকে, অর্থাৎ ইউজার রেসপন্স যদি এ হয়, সেই ক্ষেত্রে এরপর আমরা আবার একটা স্পেস দিব, তারপর এক জোড়া কার্লি ব্রেস, এর ভেতরে আমরা কিছু একটা করব। তাহলে ইউজার রেসপন্স যদি এ হয় তাহলে আমি মেসেজ দেখাচ্ছি উইল প্লে ফুটবল। তাহলে চলুন এটা একটু টেস্ট করে দেখি। আমি সেভ করলাম, আমার এই প্রম্পটটা ওপেন হয়েছে। এবার এর মধ্যে আমি লিখলাম এ। এবার যদি ওকে প্রেস করি তাহলে দেখুন দেখাচ্ছে যে উইল প্লে ফুটবল। ইউজার রেসপন্স যেহেতু এ ছিল, তার মানে এই এক্সপ্রেশনটা ট্রু রিটার্ন করছে, আর যেহেতু এই এক্সপ্রেশন ট্রু রিটার্ন করছে, এর সাথে থাকা কার্লি ব্রেসের মধ্যে থাকা যে স্টেটমেন্টটা সেটা এক্সিকিউট হচ্ছে। কিন্তু আমি যদি এখানে অন্য কিছু দিই, যেমন ডি দিলাম, সেক্ষেত্রে কি হচ্ছে দেখুন, এখানে কিন্তু কোনো মেসেজ নেই, তার মানে এই স্টেটমেন্টটা কিন্তু আমার এক্সিকিউট হয়নি। তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের কোডের যে ফ্লো সেটাকে কন্ট্রোল করতে পারছি। এবার আমাদের ইউজারের রেসপন্স যদি বি হয় তাহলে কি হবে? তাহলে আমরা আরেকটা কন্ডিশন চেক করতে হচ্ছে বা আরেকটা এক্সপ্রেশন ইভ্যালুয়েট করতে হচ্ছে। সো আমরা যেটা করব, আমরা লিখব এলস ইফ, অর্থাৎ অন্যথায় যদি, এবং তার মধ্যে আমরা দেখছি যে ইউজার রেসপন্স যদি বি হয় তাহলে এই কার্লি ব্রেসের মধ্যে থাকা স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। তাহলে আমরা এখানে ডিসপ্লে করছি যে যদি সেভ করি তাহলে এবার যদি আমরা এ বি দিই তাহলে দেখব উইল প্লে ক্রিকেট। আমরা যদি এটাকে আরেকবার রিফ্রেশ করি এবং এখানে যদি অন্য কোনো কিছু দিই, যেমন ধরা যাক আমি দিলাম সে এ বি দিচ্ছি না, আমি দিলাম হচ্ছে টি, তখন কি হবে? তখন কিছুই হবে না। আমরা তাকে দিয়েছিলাম দুটো অপশন, হয় এ অথবা বি, কিন্তু সে দিচ্ছে টি। এখন তাকে তো জানাতে হবে যে সে ভুল অপশন প্রেস করছে। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে একটা এলস ব্লক অ্যাড করব। আমরা তো জানি এলস ব্লক কখন এক্সিকিউট হয়, যখন তার উপরে থাকা এলস ইফ এবং ইফের মধ্যে যে কন্ডিশনগুলো চেক করা হয়েছিল সেগুলোর যদি কোনোটাই ট্রু না রিটার্ন করে, সেক্ষেত্রে এলসে যায়। তাহলে এলসের মধ্যে আমরা লিখব প্লিজ সিলেক্ট এ ভ্যালিড অপশন। এবার যদি আমি সেভ করি
এবং এখানে যদি এবার আমি টি দিই বা অন্য যে কোনো কিছু দিই তাহলে দেখবেন দেখাবে যে প্লিজ সিলেক্ট এ ভ্যালিড অপশন। তখন ইউজার বুঝতে পারবে যে সে আসলে একটা ইনভ্যালিড অপশন সিলেক্ট করছিল। এবার চলুন আমরা দ্বিতীয় যে উদাহরণটা দেখেছিলাম যে বয়সের উপরে নির্ভর করে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়, সেটা একটু আমরা কোডের মাধ্যমে দেখি। সো আবার আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ইউজার রেসপন্স নাম দিব না, এবার নাম দিব হচ্ছে এইজ, স্টুডেন্টের এইজ নিচ্ছি এবং সেখানে আমরা যেহেতু ইউজার থেকে নিচ্ছি এইটা ইনপুট, সেই জন্য আমি একটা প্রম্পট দিচ্ছি এবং সেখানে একটা মেসেজ লিখছি যে স্টুডেন্ট। তো সেটাকে আমরা এইজ নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি। এই প্রম্পট ফাংশনটা আমাদেরকে যেটা রিটার্ন করে সেটা আসলে হচ্ছে একটা স্ট্রিং। তো আমরা সেটা একটু চেক করে দেখি। হ্যাঁ, কনসোল লক করলাম এবং আমরা তো জানি যে টাইপ অফ অপারেটরের মাধ্যমে আমরা কোনো একটা ভ্যারিয়েবলের ডেটা টাইপটা চেক করতে পারি। সো আমি লিখলাম টাইপ অফ হচ্ছে এইজ। এবার দেখুন রান হলো, তো এর মধ্যে আমি লিখলাম 12। যদি ওকে দিই তাহলে দেখব স্ট্রিং, কিন্তু আমরা আশা করছি হচ্ছে নাম্বার। সো আমরা যেটা করতে পারি, আমরা এইখানে নাম্বার নামক যে কনস্ট্রাক্টর ফাংশনটা আছে সেটা ব্যবহার করতে পারি। এখানে যেটা হচ্ছে সেটা হলো এই প্রম্পট ফাংশনটা ইউজার থেকে যেই ইনপুটটা পাচ্ছে সেটা আমাদেরকে রিটার্ন করছে এবং তারপর সেটা আমরা রিটার্ন করে দিচ্ছি এই নাম্বার নামক কনস্ট্রাক্টরটাকে। আর এই নাম্বার নামক কনস্ট্রাক্টরটা ভ্যালুটাকে নাম্বারে কনভার্ট করে দিচ্ছে। এবার যদি আমরা আবার সেভ করি তাহলে দেখব টাইপ হচ্ছে নাম্বার, আমাদের নাম্বার টাইপই দরকার ছিল। আমরা আরেকটা ভ্যারিয়েবল নিব গ্রুপ নামে, যাতে করে আমরা এই এইজের উপরে ডিপেন্ড করে তাকে একটা গ্রুপ অ্যাসাইন করতে পারি। তো ইনিশিয়ালি গ্রুপের ভ্যালু হচ্ছে নাল, তার মানে কোনো গ্রুপের মধ্যে সে এখনো নেই। এবার আমরা ইফ লিখব, তারপর এক জোড়া প্যারেন্থেসিসের মধ্যে আমরা চেক করব। সো প্রথমেই চেক করব এইজ ইজ গ্রেটার দেন 14 কিনা। যদি হয় তাহলে এই কার্লি ব্রেসের মধ্যে থাকা কোডটা এক্সিকিউট হবে। সো আমরা যেটা করব যে গ্রুপের মধ্যে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করব এবং সেই ভ্যালুটা হচ্ছে এ। তারপর আমরা আরেকটা কন্ডিশন চেক করব এলস ইফের মাধ্যমে, এলস ইফ অর্থাৎ অন্যথায় যদি এইজ যদি 12-র বেশি হয় তাহলে সেক্ষেত্রে এই কার্লি ব্রেসের মধ্যে থাকা কোডটুকু এক্সিকিউট হবে। সো আমরা বলছি সেক্ষেত্রে তার গ্রুপ হচ্ছে বি। তারপর আমরা আমাদের থার্ড যে কন্ডিশনটা সেটা চেক করছি যে এজ যদি 10-এর বেশি হয় সেক্ষেত্রে আমাদের গ্রুপ হবে সি। এই কন্ডিশনগুলোর কোনোটাই যদি সত্য না হয় তাহলে এলস এর মধ্যে আমরা লিখব গ্রুপ হচ্ছে ডি। তারপর একদম শেষে গিয়ে আমরা একটা কনসোল লক করছি যে গ্রুপ হচ্ছে। এখন আমরা যদি সেভ করি তাহলে আমাদের প্রম্পটটা দেখতে পাবো এবং এখানে আমি প্রথম যে ভ্যালুটা দিব সেটা হচ্ছে 16। এবার আমরা একটু চেক করি, আমাদের এইজ হচ্ছে 16, তার মানে এখানে আছে হচ্ছে 16। 16 কি 14 থেকে বড়? হ্যাঁ বড়, তার মানে ট্রু রিটার্ন করছে। সো এই ব্লকের মধ্যে আসবে। সো এই ব্লকের মধ্যে কি আছে? গ্রুপ ইকুয়াল এ। সো আমরা কনসোল লগে দেখব গ্রুপ হচ্ছে এ। তাহলে দেখি ওকে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি গ্রুপ হচ্ছে এ। এটাকে আমি আবার রিরান করি। এবার আমি একটা এজ দিচ্ছি যেটা হচ্ছে 13। আচ্ছা, এবার কি হচ্ছে? প্রথমে এখানে আসলো যে এইজ অর্থাৎ এবার 13 কি 14 থেকে বেশি বা বড় না, তার মানে ফলস রিটার্ন করছে। তাই এই ব্লকের মধ্যে আর সে যাবে না, সে চলে আসবে এইখানে এলস ইফের মধ্যে এবং এসে এই অংশটা এবার সে ইভ্যালুয়েট করবে। এইজ 13 কি 12 থেকে বড়? হ্যাঁ সত্য, তার মানে সে যাবে এই ব্লকের মধ্যে অর্থাৎ গ্রুপের মধ্যে। এবার অ্যাসাইন হবে হচ্ছে বি। তাহলে আমরা দেখব গ্রুপ হচ্ছে বি। ওকে প্রেস করি, গ্রুপ দেখা যাচ্ছে বি। আবার রান করি, এবার আমরা দিচ্ছি হচ্ছে এজ হলো 11। সো আবার এখানে আসবে, এটা ফলস রিটার্ন করবে, তাই পরের এলস ইফে চলে আসবে, এটাও ফলস রিটার্ন করবে। এবার আসলো এখানে এজ হচ্ছে আমার কত? 11। সো সেটা কি 10-এর থেকে বা 10-এর থেকে বড়? হ্যাঁ। সো আমরা দেখব গ্রুপ হচ্ছে সি। আবার রান করি, এবার আমরা এজ দিলাম হচ্ছে 8। এক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটাও ফুলফিল করছে না, অর্থাৎ ফলস রিটার্ন করছে, এটাও ফলস রিটার্ন করছে, এটাও ফলস রিটার্ন করছে। তার কারণে সে চলে যাচ্ছে এইখানে, যেটা আমাদের এলস ব্লকের মধ্যে আছে।
আবারও বলছি, এলস ব্লকের মধ্যে থাকা কোড তখনই রান হবে বা এক্সিকিউট হবে যখন তার উপরে থাকা এলস ইফ এবং ইফের মধ্যে যে কন্ডিশনগুলো চেক করা হয়েছিল সবগুলো ফলস রিটার্ন করে। এবার যদি আমরা ওকে প্রেস করি তাহলে দেখব গ্রুপ হচ্ছে ডি। এবার চলুন আমরা আরেকটা জিনিস দেখি। আমি যদি এই কন্ডিশনটা অর্থাৎ এজ 10 থেকে বেশি সেটা যদি এখানে চেক না করে এখানে চেক করি তাহলে দেখি কি হয়। আমি এখানে লিখলাম 10, আর 10 থেকে বেশি হলে তো আমরা সি গ্রুপে দিচ্ছিলাম, আর এখানে দিলাম হচ্ছে 14, এবং 14-এর বেশি হলে আমরা তো দিচ্ছিলাম হচ্ছে এ গ্রুপে। দেখুন আমরা কিন্তু পুরো জিনিসটাকে উল্টাই দিছি। আগে আমরা হচ্ছে চেক করছিলাম এই গ্রুপের কন্ডিশনটা প্রথমে, অর্থাৎ এজ 14 থেকে বেশি সেটা, তারপর এজ 12 থেকে বেশি, তারপর এজ 10 থেকে বেশি। এবার আমরা আগে এজ 10 থেকে বেশি কিনা সেটা চেক করছি। আচ্ছা, এবার আপনারা একটু ভাবুন যে এই কাজটা করার কারণে, অর্থাৎ আগে 10-এর বেশি কিনা এই কন্ডিশনটা চেক করার কারণে কি আমাদের এই কোডের বিহেভিয়ারে বা এই কোডের আউটপুটে কোনো পরিবর্তন আসবে? একটু ভাবুন, তারপর আপনি আবার ভিডিওটি দেখা শুরু করুন। আচ্ছা, এবার যদি আমি রান করি, আমি প্রথমে ইনপুট দিলাম 16, তাহলে 16 কি 10-এর থেকে বেশি বা বড়? হ্যাঁ, 16 তো 10-এর থেকে বড়, তার মানে সে এইখানে যাবে এবং গেলে কি হবে, তাকে আমরা গ্রুপ সিতে অ্যাসাইন করে দিব এবং পরের এই স্টেটমেন্টগুলো কিন্তু আর এক্সিকিউট হবে না। তাহলে দেখুন কি হচ্ছে, গ্রুপ সিতে চলে যাচ্ছে। আবার যদি আমরা রিরান করি, এবার আমি দিলাম যে 13, এবারও কিন্তু সেটা 10-এর থেকে বড়, তাই না? তার মানে আবারও সে এইখানে চলে যাবে এবং গ্রুপ সিতে চলে যাচ্ছে। তাহলে দেখুন গ্রুপ সিতে চলে গেছে। আসলে কি হচ্ছে, আমরা যেই অর্ডারে এই জিনিসটা চেক করছি, কন্ডিশনগুলো চেক করছি, সেই অর্ডারের কারণে আমাদের প্রোগ্রামের বিহেভিয়ার বা আউটপুট চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে ইফের মাধ্যমে বা এমনিতে কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে আমরা যখন কোনো একটা কিছুর কন্ডিশন বা মাল্টিপল কন্ডিশন চেক করব, তখন সেই ক্ষেত্রে আমাদের অর্ডারটাও খুব জরুরি মাথায় রাখা। এই আগে চেক করা বা পরে চেক করার ফলে দেখা যাবে যে আমাদের কোডের আউটপুটটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার চলুন আমরা সুইচ স্টেটমেন্টটা দেখে ফেলি। তো আমরা ইফ স্টেটমেন্টের জন্য যে প্রথমে উদাহরণটা দেখেছিলাম যে বৃষ্টি হলে ফুটবল খেলবো আর বৃষ্টি না হলে ক্রিকেট খেলবো, সেই উদাহরণের মাধ্যমেই আমরা সুইচ স্টেটমেন্টটা একটু দেখি। আগের উদাহরণটার মতোই আমরা ইউজারের কাছ থেকে একটা ভ্যালু ইনপুট হিসেবে নিব এবং সেটাকে আমরা ইউজার রেসপন্স নামে একটা ভ্যারিয়েবলে রাখবো। সুইচ স্টেটমেন্ট ব্যবহার করার মাধ্যমে এই ইউজার রেসপন্সকে ইভ্যালুয়েট করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে সুইচ এই কিওয়ার্ডটি, তারপর স্পেস দিয়ে এক জোড়া প্যারেনথেসিসের মধ্যে আমরা লিখব ইউজার রেসপন্স, তারপর স্পেস দিয়ে আমরা এক জোড়া কার্লি ব্রেস নেব। এই ইউজার রেসপন্সের ভ্যালু কি কি হতে পারে? এই ইউজার রেসপন্সের ভ্যালু 3 ধরনের হতে পারে। হয় সেটা এ হতে পারে, অথবা সেটা বি হতে পারে, অথবা এটা এ বি বাদে অন্য যে কোনো কিছু হতে পারে। এই যে 3 ধরনের যেই সম্ভাবনা ভ্যালু হওয়ার ইউজার রেসপন্সের, এগুলোকে সুইচের ক্ষেত্রে আমরা কেস হিসেবে চিন্তা করি। তাহলে এখানে 3টা কেস আছে। ইউজার রেসপন্স এ এটা একটা কেস, ইউজার রেসপন্স বি এটা আরেকটা কেস, এবং ইউজার রেসপন্স অন্য যে কোনো কিছু সেটা আরেকটা কেস। সো কেসগুলো বলার জন্য আমরা বলবো এই কেস কিওয়ার্ডটা ব্যবহার করব, তারপর স্পেস দিয়ে এক জোড়া প্যারেনথেসিসের মধ্যে আমরা লিখব কেস যদি কি হয়, এ হয়, তাহলে আমরা কি করব। তারপর আমরা এখানে একটা কোলন দিব এবং এন্টার প্রেস করব। কেস এর জন্য যে স্টেটমেন্টগুলো আমাদের দরকার সেগুলো আমরা এখন এখানে লিখব। সো আমরা কেস এ মানে হচ্ছে কি, বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা কনসোল লক করলাম উইল প্লে ফুটবল। এবার যদি কেস বি হয় সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কনসোল লক করব উইল প্লে ক্রিকেট। আর আমরা তো দেখেছিলাম ইফ স্টেটমেন্টে একই কোড করার সময় যে যদি কোনো কন্ডিশন ফুলফিল না হয় উপরের, তাহলে আমরা এলস ব্লক ইউজ করতাম এবং সেখানে যে কোডটা থাকতো সেটা কখন এক্সিকিউট হতো, যখন উপরে কোনো কন্ডিশন এক্সিকিউট হতো না। ঠিক একইভাবে এইখানেও কোনো কেস যদি আমার ম্যাচ না করে, তাহলে ডিফল্ট নামে আমরা একটা কেস দিব, অর্থাৎ ডিফল্ট কেস যেটা সেখানে যে থাকা স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। তাহলে আমরা যদি কনসোল লক করি তাহলে দেখব যে সেখানে আমরা দিয়েছিলাম যে প্লিজ। এবার যদি আমরা কোডটা রান করি এবং এখানে যদি আমি
ইনপুটে এ দিই তাহলে দেখুন কি হয়, কনসোলে দেখবেন আপনি 3টে মেসেজই দেখতে পাচ্ছেন, উইল প্লে ফুটবল, উইল প্লে ক্রিকেট এবং প্লিজ সিলেক্ট এ ভ্যালিড অপশন, সবগুলো দেখাচ্ছে। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না, তাই না? কথা ছিল যে কেস যদি এ হয়, অর্থাৎ ইউজার রেসপন্স যদি এ হয়, তাহলে উইল প্লে ফুটবল এই লাইনটা এক্সিকিউট হবে। আর যদি কেস বি হয়, অর্থাৎ ইউজার রেসপন্স যদি বি হয়, তাহলে ক্রিকেট রিটার্ন করবে। আর যদি সেগুলোর কোনোটা না হয়, তখন প্লিজ সিলেক্ট এ ভ্যালিড অপশন এই মেসেজটা তখন দেখাবে। কিন্তু সেরকমটা হচ্ছে না। সেটার কারণ হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে ব্রেক নামে। যেমনটা আমরা ইফ এলসের ক্ষেত্রে কি দেখতাম, যে ইফ এর সাথে যে এক্সপ্রেশনটা থাকতো সেটা যদি ট্রু রিটার্ন করতো, তাহলে বাকি যে কন্ডিশন চেকগুলো ছিল এলস ইফ এর মাধ্যমে সেগুলো কিন্তু আর এক্সিকিউট হতো না। সেই একই জিনিসটা যদি আমরা এখানেও পেতে চাই, তাহলে আমাদের ব্রেক নামে এই কিওয়ার্ডটি ব্যবহার করতে হবে। এই কিওয়ার্ড ব্যবহার করার ফলে আমাদের কেস যখন এ হবে, তখন এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট করার পরে এই সুইচ কেস থেকে ব্রেক হয়ে যাবে, অর্থাৎ বের হয়ে যাবে। বাকি যে নিচে এই যে কেসগুলো আছে সেগুলো আর চেক করা হবে না। সো আমরা সবসময় কেস চেক করার সময় এই ব্রেক কথাটা লিখব। আর এখানে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হলো, আমরা এই সুইচের মধ্যে এখানে যেটা লিখেছি সেটা আর এই কেসের মধ্যে যেটা লিখেছি সেটা, এই দুইটা ভ্যালু হচ্ছে চেক হয়। তো ইউজার রেসপন্সের মধ্যে তো ইউজার থেকে পাওয়া ভ্যালুটা থাকে, তো সেই ভ্যালুটা যদি এ হয় তখন এই অংশটা রান হবে। ইউজার রেসপন্সে থাকা ভ্যালুটা যদি বি হয় তাহলে এই অংশটা রান হবে। আর এর দুইটার কোনোটাই যদি না হয় তাহলে এই অংশটা রান হবে। এবার আমরা রান করি, তাহলে দেখব আমি যদি এ ইনপুট দিই তাহলে দেখব উইল প্লে ফুটবল। আবার রিরান করি, যদি বি দিই তাহলে দেখব উইল প্লে ক্রিকেট। আবার রান করে যদি আমরা ওয়াই দিই, অর্থাৎ এ বি বাদে অন্য যে কোনো কিছু, তাহলে দেখব প্লিজ সিলেক্ট এ ভ্যালিড অপশন। এবার চলুন এই সুইচ স্টেটমেন্ট ব্যবহার করার মাধ্যমে আমরা ছোট একটা ক্যালকুলেটর বানিয়ে ফেলি। সো আমরা প্রথমে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিব যে কোন অপারেটরটা আমরা ব্যবহার করব, অর্থাৎ যদি আমরা যোগ করতে চাই তাহলে এডিশন অপারেটরটা, যদি বিয়োগ করতে চাই সাবট্রাকশন অপারেটরটা। এই অপারেটরগুলো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট আকারে নিব প্রথমে। সো অপারেটরের অপশন হিসেবে আমরা দিচ্ছি এগুলো, অর্থাৎ এডিশন, সাবট্রাকশন, ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন, এর মধ্যে যে কোনো একটা ইউজার আমাকে ইনপুট আকারে দিবে। তারপর ইউজার থেকে আমরা দুটো নাম্বার নিব এবং সেই দুটো নাম্বারকে আমরা ফার্স্ট নাম্বার এই ভ্যারিয়েবলে প্রথম নাম্বারটাকে আমরা অ্যাসাইন করব এবং একটা প্রম্পটে একটা মেসেজ দিব যে ফার্স্ট নাম্বার। তারপর আমরা আরেকটা ভ্যারিয়েবল নিব এবং সেটা নাম দিলাম সেকেন্ড নাম্বার এবং প্রম্পটে আমরা দেখাচ্ছি সেকেন্ড নাম্বার। আমরা সুইচ স্টেটমেন্টের মাধ্যমে প্রথমত এই অপারেটরটা দেখব, যে অপারেটর যদি এডিশন অপারেটর হয় তাহলে আমরা কি করব, দুইটা নাম্বারকে, যে দুইটা নাম্বার ইউজার থেকে পাচ্ছি সেই দুইটা নাম্বার যোগ করে দিব। অপারেটর যদি সাবট্রাকশন অপারেটর হয় তাহলে আমরা দুইটা নাম্বার বিয়োগ করব। তার মানে আমরা আসলে ইভ্যালুয়েট করতে চাচ্ছি অপারেটর এই ভ্যারিয়েবলটাকে। সো সুইচ লিখব, তারপর এখানে লিখব হচ্ছে যেটা আমরা ইভ্যালুয়েট করতে চাচ্ছি, সো অপারেটর। এরপর আমরা একজোড়া কার্লি ব্রেস দিলাম। এবার আমাদের কেসগুলো আমরা দেখি। আমাদের এখানে কেস হতে পারে 5টা। সো প্রথম কেস হলো যে অপারেটর হবে এডিশন অপারেটরটা অথবা সাবট্রাকশন অপারেটরটা, দ্বিতীয় কেস, তৃতীয় কেস হতে পারে ডিভিশন অপারেটর, চতুর্থ কেস হতে পারে মাল্টিপ্লিকেশন অপারেটর, অথবা অন্য যে কোনো কিছু। সো অন্য যে কোনো কিছু, সেটার জন্য আমাদের আছে হচ্ছে ডিফল্ট নামে এই অংশটা, এবং এখানে আমরা দেখাবো যে প্লিজ সিলেক্ট আ ভ্যালিড অপারেটর, কারণ সে এই 4টার বাইরে অন্য কিছু দিচ্ছে, তার মানে সেটা ভ্যালিড অপারেটর না। এরপর আমরা আমাদের কেসগুলো লিখে ফেলবো। সো আমাদের প্রথম কেসটা হচ্ছে যে অপারেটরটা হতে পারে এডিশন অপারেটর, তারপর আমরা এখানে একটা কোলন দিব, তারপর এন্টার প্রেস করব। এক্ষেত্রে আমরা যেটা করব, কনসোল করব রেজাল্ট, এবং আমরা এখানে ফার্স্ট নাম্বার এইটার মধ্যে যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা প্লাস, যেহেতু এডিশন অপারেটর সো প্লাস দিচ্ছি, তারপর লিখব সেকেন্ড নাম্বার। এরপর আমরা এখানে ব্রেক করে ফেলবো, অর্থাৎ সুইচ স্টেটমেন্ট থেকে বের হয়ে যাব।
তারপরে আমরা হচ্ছে আরেকটা কেস চেক করব, এই ক্ষেত্রে সেটা হলো সাবট্রাকশন। এবং সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা যেটা করব, ফার্স্ট নাম্বার থেকে সেকেন্ড নাম্বারটা সাবট্রাক্ট করে দেব। তারপর ব্রেক কিওয়ার্ডটা লিখতে ভোলা যাবে না। আমাদের থার্ড কেস হচ্ছে ডিভিশন, ফার্স্ট নাম্বার ডিভিশন সেকেন্ড নাম্বার, তারপর ব্রেক। ফোর্থ যে কেসটা আমরা চেক করব সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য, এবং আমরা কনসোল লগ করব ফার্স্ট নাম্বার মাল্টিপ্লাইড বাই সেকেন্ড নাম্বার, তারপর আমরা ব্রেক করব। সো আমরা একটা ক্যালকুলেটর বানিয়ে ফেললাম, মোটামুটি বেসিক একটা ক্যালকুলেটর হয়ে গেল। এবার যদি আমরা এটাকে রান করি, সো প্রথমে সে আমার কাছে চাচ্ছে অপারেটরটা কি। আমি বললাম অপারেটরটা হচ্ছে এডিশন অপারেটর, তারপরে ওকে দিলাম। এরপর সে আমার কাছে যাচ্ছে প্রথম নাম্বারটা, ফার্স্ট নাম্বারটা, সো আমি বললাম 2, তারপর ওকে দিলাম। এবার সে আমার কাছে চাচ্ছে সেকেন্ড নাম্বারটা, আমি দিলাম 3। তাহলে আমাদের রেজাল্ট দেখা উচিত 5, কিন্তু 23 দেখাচ্ছে। এর কারণটা হচ্ছে আমাদের এখানে এগুলোকে আসলে নাম্বারে কনভার্ট করে নিতে হবে, আমি ভুলে গিয়েছিলাম। প্রম্পট তো আমাদেরকে স্ট্রিং রিটার্ন করে, সো সেই জন্য উল্টাপাল্টা দেখাচ্ছে। সো আমরা এগুলোকে নাম্বারে কনভার্ট করে নিই, তারপর আবার রান করি। সো আমার অপারেটরটা হচ্ছে এডিশন অপারেটর, ফার্স্ট নাম্বার হচ্ছে 2, সেকেন্ড নাম্বার হচ্ছে 3, তাহলে আমি দেখব 5। আবার যদি রান করি, আমি দিলাম অপারেটর হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন অপারেটর, তারপর আমি দিলাম 5, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার দিলাম 6, তাহলে আমাদের দেখাবে 30। তাহলে আমার রেজাল্ট দেখাচ্ছে 30। আমরা সুইচ কেসের মাধ্যমে যে দুটো এক্সাম্পল দেখলাম, সেখানে আমরা যেটা করছিলাম আসলে যে এই কোনো একটা ভ্যারিয়েবলের বিভিন্ন ভ্যালু, স্পেসিফিক ভ্যালু আমরা চেক করছিলাম, যে এই ভ্যারিয়েবলের ভ্যালু যদি এটা হয় তাহলে এটা, এই ভ্যারিয়েবলের ভ্যালু যদি এটা হয় তাহলে এটা। বয়স অনুসারে বিভিন্ন গ্রুপে ভাগ করার যে প্রোগ্রামটা আমরা লিখেছিলাম ইফ স্টেটমেন্টের মাধ্যমে, সেখানে আসলে আমরা কম্প্যারিজন অপারেটর ব্যবহার করছিলাম। সো সেটা কিভাবে আমরা সুইচ স্টেটমেন্টের মাধ্যমে করতে পারি সেটা একটু দেখে ফেলি। সো আগের মতোই আমি একটা এজ নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি এবং সেটাতে প্রম্পট থেকে যে ভ্যালুটা পাচ্ছি সেটা স্টোর করছি, এবং এটাকে অবশ্যই আমি নাম্বারে কনভার্ট করে নিই নাম্বার কনস্ট্রাক্টর ব্যবহার করার মাধ্যমে। তারপর গ্রুপ নিয়েছি একটা ভ্যারিয়েবল, সেটার মধ্যে নাল নিয়েছি। এবার আমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করি। এবার আমরা কোন ভ্যারিয়েবলটাকে এখানে ইভ্যালুয়েট করতে চাচ্ছি, বা কোন ভ্যারিয়েবলের ভ্যালুটা আমরা চেক করতে চাচ্ছি। আগেরবার যেমনটা হয়েছিল যে আমরা অপারেটরের বিভিন্ন ভ্যালুর জন্য আমরা বিভিন্ন ধরনের কেস চেক করেছিলাম। এই ক্ষেত্রে আমরা আসলে সেভাবে সরাসরি কোনো ভ্যালু চেক করতে পারছি না, আমরা আসলে একটা কম্প্যারিজন অপারেটর ব্যবহার করে সেটার ভ্যালুটা চেক করতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। সো আমি এখানে কিছু লিখছি না আপাতত, তারপরে আমি যেটা করব কার্লি ব্রেস নিলাম। আমাদের এই ক্ষেত্রে আমাদের কেস ছিল হচ্ছে 4টা, যে বয়স 14-এর বেশি, বয়স 12-এর বেশি, বয়স 10-এর বেশি, এবং আরেকটা হচ্ছে যে এগুলো কোনোটাই যদি ম্যাচ না করে। সো আমাদের 4টা বিষয় টেস্ট করতে হবে। সো সেটা আমরা কিভাবে করব? আমরা যেটা করব, এখানে লিখব আমাদের প্রথম কেস যে এজ গ্রেটার দ্যান 14। আচ্ছা, এখানে তাহলে এই সুইচের ভেতরে আসলে কি লেখা উচিত? সুইচের ভেতরে লেখা উচিত যে এখান থেকে যে ভ্যালুটা রিটার্ন করবে, অর্থাৎ আমরা যেহেতু কম্প্যারিজন অপারেটর ব্যবহার করছি, তাই এই এক্সপ্রেশনটা যেটা রিটার্ন করলে আমি এটাকে ট্রু হিসেবে চিন্তা করছি, অর্থাৎ এটার ভেতরে যেতে চাচ্ছি, সেই জিনিসটা এখানে লিখতে হবে। অর্থাৎ এইটার ভ্যালু যদি ট্রু হয় তবেই না আমি কি করব, আমি কি করতে চাচ্ছি, আমি যেটা করতে চাচ্ছি যে গ্রুপ হচ্ছে এ অ্যাসাইন করতে চাচ্ছি, এবং এই এক্সপ্রেশনের কোন ভ্যালুর জন্য আমি এখানে ঢুকতে চাচ্ছি সেই ভ্যালুটা হচ্ছে কি ট্রু। ফলস হলে ঢুকতে চাচ্ছি না, যেই ভ্যালুর জন্য ঢুকতে চাচ্ছি সেই ভ্যালুটা আমি আসলে এখানে লিখব। আমি আগে যেমনটা বলেছিলাম, সুইচ স্টেটমেন্ট আসলে বেসিক্যালি যেটা করে সেটা হলো কেসের মধ্যে থাকা ভ্যালু এবং এই সুইচের সাথে প্যারেন্থেসিসের মধ্যে থাকা ভ্যালু, এই দুইটা ভ্যালু ম্যাচ করে। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এজ গ্রেটার দ্যান 14, এইটা যদি ট্রু হয়, এটা যদি ট্রু রিটার্ন করে, তাহলে এইটা আর এটা ম্যাচ করে যাবে, আর ম্যাচ করে গেলেই সে এখানে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। এভাবে আমরা বাকি কেসগুলো লিখে ফেলি। আমাদের পরের কেসটা হচ্ছে এজ যদি 12-এর বেশি হয়, বি,
পরের কেসটা হচ্ছে এজ যদি 10-এর বেশি হয় সেক্ষেত্রে গ্রুপ হচ্ছে সি, এবং তারপরে হচ্ছে ডিফল্ট, আমাদের ডিফল্ট গ্রুপটা হচ্ছে ডি। তারপর একদম শেষে গিয়ে আমি গ্রুপটাকে কনসোল লক করে দিলাম। এবার যদি আমি রান করি তাহলে দেখব, সো আমি প্রথমে দিচ্ছি 16। সো যেটা হচ্ছে যে সে কি করছে, এটার সাথে এই জিনিসটাকে ম্যাচ করবে। সো প্রথমে আমার এইজ কত, 16, তো 16 কি 14 থেকে বড় বা বেশি? হ্যাঁ, তার মানে এ কি রিটার্ন করছে, ট্রু রিটার্ন করছে। এ যেটা রিটার্ন করছে এই এক্সপ্রেশনটা সেটা, আর সুইচের সাথে প্যারেন্থেসিসের মধ্যে থাকা ভ্যালুটা কি 1? যদি 1 হয় তাহলে কি হবে, এই ভেতরে যাবে, ভেতরের স্টেটমেন্টগুলো রান হবে। সো আমরা এই ক্ষেত্রে গ্রুপের মধ্যে দেখা উচিত যে গ্রুপ হলো এ। সো আমরা দেখতে পাচ্ছি গ্রুপ এ। এবার আবার রিরান করি, এবার আমি ভ্যালু দিলাম হচ্ছে 13। সো এবার এই কেসটা, এজ যেহেতু 13 সেটা 14 থেকে বড় না, এই কেসটা ফলস রিটার্ন করবে। আর এই ফলস ট্রু সমান না। আমি আগের এক্সাম্পলে যেমনটা বলেছিলাম, এখানে আসলে যেভাবে চেক করা হয় যে এই এজ গ্রেটার দ্যান 14 এইটাকে স্ট্রিক্ট ইকুয়ালিটির মাধ্যমে এইখানে থাকা ভ্যালুটার সাথে ম্যাচ করানো হয়। তো এজ যদি 14-এর বেশি হয় তখন ট্রু রিটার্ন করে, আর ট্রু ইকুয়াল তখন এখানে গিয়েছিল আগের ভ্যালুর জন্য। কিন্তু এবার যেহেতু 13, তাই এজ যেহেতু 13 এবং সেটা 14-এর থেকে বড় না, তাই সে রিটার্ন করবে ফলস, এই অংশটা রিটার্ন করবে ফলস। সো ট্রু আর ফলস তো ইকুয়াল না, সো এখানে আর যাবে না। পরের কেসে এবার আমরা দেখব যে এজ হচ্ছে 13 এবং সেটা 12-এর থেকে বড়। সো এটা ট্রু রিটার্ন করছে, যেহেতু ট্রু রিটার্ন করছে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা স্ট্রিক্ট ইকুয়ালিটিতে ইকুয়াল। সো এবার আমরা দেখব গ্রুপ দেখাবে বি। তারপর আমরা যদি এখানে দিই হচ্ছে 11, গ্রুপ দেখাবে সি। আর আমরা যদি দিই 8 তাহলে গ্রুপ দেখাবে ডি। আমরা ইফ স্টেটমেন্ট দেখলাম এবং সুইচ স্টেটমেন্ট দেখলাম। তো এখন কথা হচ্ছে আমরা কোনটা ব্যবহার করব। বেসিক্যালি আমরা মোটামুটিভাবে ইফ স্টেটমেন্টের মাধ্যমে যা করতে পারি সেটা সুইচ স্টেটমেন্টের মাধ্যমে করতে পারি, সুইচ স্টেটমেন্টের মাধ্যমে যেটা করতে পারি সেটা ইফ স্টেটমেন্টের মাধ্যমেও করতে পারি। ইফ, এলসিফ, তারপর আবার এলসিফ, তারপর আবার এলসিফ, এভাবে যখন চলতে থাকবে, অর্থাৎ অনেকগুলো কন্ডিশন যখন আমরা চেক করব, তখন ইফ এলসিফ ব্যবহার করলে জিনিসটা খুব একটা ক্লিন থাকে না, মানে জিনিসটা একটু রিডেবিলিটি কমে যায়। তো সেক্ষেত্রে আপনি তো দেখলেন যে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করলে কোডটা অনেক রিডেবল হয়, সহজে বোঝা যায় যে কি হচ্ছে এখানে। আর ইফ স্টেটমেন্টের থেকে সুইচ স্টেটমেন্টটা একটু ফাস্টার রান হয়। সো এটা নিয়ে আর ডিটেলে যাচ্ছি না, কারণ এখন আসলে বলে লাভ নেই, পরে কোনো এক সময় আলাদা কোনো একটা ভিডিওতে এটা নিয়ে কথা বলবো। সো যেটা দাঁড়াচ্ছে সেটা হলো, যদি আপনার অনেকগুলো কন্ডিশন চেক করতে হয়, অনেকগুলো ভ্যালু চেক করতে হয়, অর্থাৎ কোনো একটা ভ্যারিয়েবলের অনেকগুলো ভ্যালু থাকতে পারে, অনেকগুলো কেস থাকতে পারে, সো সেক্ষেত্রে আপনি সুইচ স্টেটমেন্ট ব্যবহার করবেন। কিন্তু যদি আপনার কোনো একটা এক্সপ্রেশনের ভ্যালু ট্রু বা ফলস রিটার্ন করছে কিনা এই ধরনের কন্ডিশন চেক করতে হয়, সেক্ষেত্রে আপনি ইফ স্টেটমেন্ট ব্যবহার করবেন। আমরা কন্ডিশনাল অপারেটর সম্পর্কে দেখেছিলাম এবং সেখানেও কিন্তু চাইলে আমরা কোনো একটা কন্ডিশন চেক করতে পারতাম, আপনাদের যদি মনে থাকে। সো এখন কথা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট এবং কন্ডিশনাল অপারেটর কখন কোনটা ব্যবহার করব। চলুন তাহলে একটা এক্সাম্পল দেখে নিই। এই কোডটা আমরা আগেও দেখেছিলাম অপারেটর নিয়ে ভিডিওটাতে। সো এখানে যেটা হচ্ছে যে টোটাল মার্ক যদি রিকোয়ার্ড মার্কের থেকে বেশি বা সমান হয়, সেক্ষেত্রে আমরা ট্রু রিটার্ন করছি। তার মানে সেক্ষেত্রে ক্যান টেক অ্যাডমিশন বুলিয়ানটার মধ্যে ট্রু যাচ্ছে, অথবা যদি সেটা ট্রু না হয়, অর্থাৎ টোটাল মার্ক যদি রিকোয়ার্ড মার্কের সমান বা বড় না হয়, অর্থাৎ যদি ছোট হয়, সেক্ষেত্রে ফলস রিটার্ন করছি। এই ধরনের ক্ষেত্রে, অর্থাৎ দেখেন এখানে কিন্তু আমরা একটা ভ্যারিয়েবলে একটা ভ্যালু অ্যাসাইন করছি একটা কন্ডিশনের উপর নির্ভর করে, এবং সেই কন্ডিশনটা খুবই সিম্পল। সো ভ্যারিয়েবলে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করার ক্ষেত্রে আমরা কন্ডিশনাল অপারেটর ব্যবহার করতে পারি, এবং সেটা অবশ্যই সিম্পল কোনো একটা কন্ডিশন হতে হবে। এটা তো গেল কখন আমরা কন্ডিশনাল অপারেটর ব্যবহার করব। এবার আসি কন্ডিশনাল অপারেটর আমরা কখন ব্যবহার করব না। সো আমি যেটা করব, বয়সের উপরে নির্ভর করে বিভিন্ন গ্রুপে ভাগ করার জন্য যে কোডটা ইফ স্টেটমেন্ট এবং সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে লিখেছিলাম, সেই একই কোডটা এবার আমি
কন্ডিশনাল অপারেটর ব্যবহার করে লিখব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে কেন আমি বা কোন সিচুয়েশনে আমি কন্ডিশনাল অপারেটর ব্যবহার করব না। আমি এখন এখানে যেটা করছি যে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিচ্ছি এবং সেটা এইজ নামক ভ্যারিয়েবলের মধ্যে রাখছি এবং অবশ্যই সেটাকে নাম্বারে কনভার্ট করে নিতে হবে এবং তারপরে আমি গ্রুপ নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি এবং এই ভ্যারিয়েবলের মধ্যে আমি গ্রুপটা অ্যাসাইন করব কন্ডিশনাল অপারেটরের মাধ্যমে কন্ডিশন চেক করে। এইজ যদি 14-এর বেশি হয় তাহলে আমরা রিটার্ন করব এ, অর্থাৎ সেক্ষেত্রে গ্রুপ হবে এ। অর, এবার এই অরের মধ্যে আমরা এইজ 14-এর বেশি না হলে যেটা চেক করা সেটা চেক করব। সো এইজ যদি 14-এর বেশি না হয় এরপর আমরা চেক করি এইজ কি 12-এর বেশি কিনা। সো আবার কোয়েশ্চেন মার্ক, তারপর যদি এটা ট্রু হয় অর্থাৎ এইজ যদি 12-এর থেকে বড় হয় সেক্ষেত্রে আমি রিটার্ন করব বি। এটা যদি সত্য না হয় তাহলে এবার আমি যেটা করব আমি চেক করব এইজ কি 10-এর থেকে বেশি কিনা। যদি সেটা সত্য হয় তাহলে আমি রিটার্ন করব সি। এটাও যদি সত্য না হয় তাহলে আমি রিটার্ন করব ডি। তারপর আমি কনসোল লক করি গ্রুপ। এই জিনিসটা পড়া খুবই কঠিন, অর্থাৎ কোডের রিডেবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে। মনে রাখবেন যে কোড শুধু লিখলেই হবে না, কোডটা রিডেবল হওয়াটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা যখন এই ধরনের কোনো কমপ্লেক্স কন্ডিশন চেক করব সেক্ষেত্রে কন্ডিশনাল অপারেটর আর ব্যবহার করব না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আপনার যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনি যদি কোনো কিছু না বুঝে থাকেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। আগামী পর্বে আমি কথা বলবো লুপ নিয়ে। ভালো থাকবেন।